জাতীয় সঙ্গীত বাদ দেওয়ার কারণগুলো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জেনে যাবেন। মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। এই কথাটি কে বলেছিল জানেন? এই কথাটি বলেছিল একজন সফল পতিতা ব্যবসায়ী, কট্টর হিন্দুত্ববাদ এবং মুসলিম বিদ্বেষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে তাকে পতিতা ব্যবসায়ী কেন বলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সেটার উত্তরও পেয়ে যাবেন। বিপরীতে যার দানকৃত 600 একর জমির উপর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েটের মতো দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, সেই শ্রদ্ধেয় স্যার সলিমুল্লাহ সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোনো আলোচনা বা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতার কথা কম বেশি সবারই জানা। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি, বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় করা না হয়। সে সময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসব সহ আরও অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়। এমনকি তার লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যদিও সেখানে অন্যের লেখা চুরি করে মিশ্রিত করে দিয়েছিল বেশ কয়েকটি লাইন। এই জন্য বাঙালি বিদ্বেষীর লেখা জাতীয় সঙ্গীত চলবে না। এছাড়াও জাতীয় সঙ্গীতে রয়েছে বেশ কিছু শিরকের অবস্থান, আর তিনি একজন হিন্দুত্ববাদ মুসলিম বিদ্বেষী কবি। এমনকি তিনি বাংলাদেশের উদ্দেশ্যেও জাতীয় সঙ্গীত লিখেননি, বরং তিনি ভারতকে উদ্দেশ্য করেই লিখেছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর সাথে সাথে এইসব ইতিহাসও জানতে হবে নতুন প্রজন্মকে। কোনো সন্দেহ নেই রবীন্দ্রনাথ একজন ভালো লেখক, সেই সাথে অন্যের সাহিত্য চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়াও তার লেখালেখিরই অংশবিশেষ। সেই সাথে এটারও উল্লেখ না করলেই নয় যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন সাম্প্রদায়িক হিন্দুত্ব কবি। আরও স্পষ্ট করে বলতে গেলে রবীন্দ্রনাথ ছিলেন একজন মুসলিম বিদ্বেষী বর্ণবাদী লেখক। এছাড়াও অত্যাচারী জমিদার, পতিতা ব্যবসায়ী থেকে শুরু করে নানা ধরনের বিশেষণ জড়িয়ে আছে রবীন্দ্রনাথের নামের সাথে। জমিদারি অবশ্য রবীন্দ্রনাথের টাকায় কেনা পদবি, কারণ রবীন্দ্রনাথের পূর্বপুরুষ কখনোই জমিদার ছিলেন না। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ ছিল কুলি সর্দার, অতঃপর পতিতালয় ব্যবসা এবং ব্রিটিশদের চাকর হিসেবে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের সব ধরনের সুবিধাই দিতেন। এমনকি মনোরঞ্জনের জন্য নিজের পরিবারের নারীদেরকে পর্যন্ত ইংরেজদের বিছানায় পাঠাতে একটু সম্মানে বাঁধেনি এই ঠাকুর পরিবারের। যে কারণে ভারতের আরেক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বইতে রবীন্দ্রনাথের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যুক্তি হিসেবে তিনি রবীন্দ্রনাথের শারীরিক গঠনের সাথে সাধারণ ভারতীয়দের শারীরিক গঠনের পার্থক্য তুলে ধরেছেন। ঠাকুরবাড়ির নারীদের সাথে যেহেতু ইংরেজদের অবাধ মেলামেশা ছিল, সেই কারণেই অমর্ত্য সেন রবীন্দ্রনাথের ডিএনএ পরীক্ষারও দাবি তুলেছিলেন। মূলত নারী সাপ্লাইয়ের মাধ্যমেই ইংরেজদের সাথে সবচেয়ে বেশি সখ্যতা গড়ে তোলেন রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। এমনকি আজকের সোনাগাজীর যে অন্যতম সবচেয়ে বড় পতিতালয়, সেটার প্রতিষ্ঠাতাও রবীন্দ্রনাথের দাদাই। আনন্দবাজার পত্রিকায় বাংলা 1406-এর 28 কার্তিক সংখ্যায় লেখা হয়েছে, তবে চুরি করে সাহিত্য রচনা করলেও রবীন্দ্রনাথের পতিতা সাহিত্যের উপর মারাত্মক দক্ষতা ছিল। আরও সহজ ভাষায় বললে অশ্লীল সাহিত্যের উপর রবীন্দ্রনাথের ছিল পিএইচডি ডিগ্রি। সত্যি কথা বললে ওই সময় কলকাতায় বিশেষ কারণে সিফিলিস খুব কমন একটি রোগ ছিল, তাই 1928 সালে অবতার পত্রিকায় রবীন্দ্রনাথের সিফিলিস রোগের খবরটা খুব একটা গুরুত্ব পায়নি। বলে রাখা ভালো, সিফিলিস হচ্ছে একটি যৌনবাহিত রোগ যা বহু নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে ছড়ায়। রবীন্দ্রনাথ সিফিলিস রোগ বাঁধানোর পাশাপাশি রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাতেও যৌনতা ও কুরুচিপূর্ণ ভাষার উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন তার বিখ্যাত 2 বিঘা জমিতে তিনি লিখেছেন, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। ডিয়ার ভিউয়ার্স, আরও একটি গুরুত্বপূর্ণ এপিসোডের মাধ্যমে রবীন্দ্রনাথের সকল কুকর্মের কথা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা হবে। আপনি যদি ফয়সাল জোনে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ফুল এপিসোডের ভিডিও পাওয়ার জন্য। আর আপনিও কি আমার মতো জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে একমত? অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। সেই সাথে শেয়ারের মাধ্যমে সবাই রবীন্দ্রনাথের ফজিলতপূর্ণ কার্যকলাপ সম্পর্কে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।